বানরের গলায় মুক্তোর মালাটা পরাবে কে? শাকিব খান তার মুভি মানে সুপার ডুপার হিট। একটা আস্ত জিলাপি আমার লাগবে। এই হাতের 5 আঙ্গুল বা 10 আঙ্গুল কিন্তু সমান নয়। আমার দুই ছেলেই বাবার মতোই খুব চাপা স্বভাবের। হুমায়ুনপুরীতে একটা সমুদ্র, আমি সেই সমুদ্রের বালু তটের 1 কিলোমিটারের মধ্যেও নাই। তো যাই হোক, উনি প্রেরণা, উনি একজন অ্যাক্টরের প্রেরণা হতে পারেন। তো সেই প্রেরণা নিয়ে আমি বেসিক্যালি এগিয়ে যাচ্ছি। আসলে আমি ওনার মতো হতে চাই না, আমি আসলে আমার মতোই হতে। তো উনি একটা প্রেরণা, এরকম প্রেরণা আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক লিজেন্ডরা আছেন, যাদেরকে আমি রোড ব্রাশে খাই, যাদেরকে আমি গিলি, যাদেরকে আমি ধারণ করি। ওয়ার্ল্ড জুড়েই আছেন, ওনারা থাকবেন এবং ওনারা আমাদের অ্যাক্টরসদের ভেতরের এই শক্তি, যার জন্য আমরা দৌড়াই। সামনে কি কাজ আসতেছে? অনেকগুলো কাজের কথা হচ্ছে, অনেকগুলো কাজের ব্যাটে বলে হলে হয়তো আসবে, শুরু হবে। এখন পর্যন্ত জানি প্রিন্স, বাকিটা জানি না। আমার তো প্রায় 7টির মুভি সেন্সর করা আছে অলরেডি, তৈরি করা। গত বছর থেকে বা গত 2 বছর ধরেই শুনছি যে আসবে আসবে আসবে। লাস্ট মোমেন্টে এভাবে বিব্রত করো একটা সিচুয়েশন মধ্যে পড়ে যাই যে হ্যাঁ, আরও 3টি মুভি আসছে, দেখা গেলো 1টি ছাড়া বাকিদের খবর নেই। তো আপাতত প্রিন্স নিয়েই থাকি, বাকি যা আসবে সেটা হবে বোনাস, এবং তখন সেগুলো প্রমোশনে আমি কথা বলবো। আশা করা যায়, কারণ যতদূর পর্যন্ত কাজ করেছি গত 4 বছরে তো সিনেমাই করি, ওটিটি আর সিনেমাই করি, নাটক তো একদমই কমিয়ে দিয়েছি, করি না বললেই চলে। তো এই খুব বেছে বেছে কাজ করার চেষ্টা করি। যদি নিজের আনন্দ না পাই, নিজে বৈচিত্র্য না পাই, ওই কাজ আমাকে দিয়ে করা আসলে সম্ভব হয় নাই। তো যেহেতু সিনেমাতে আমি প্রিন্সের কাজ করছি, সো আশা করছি বৈচিত্র্যভাবেই আমাকে দেখতে পাবেন। আমি ব্যস্ততা থেকে অনেক দূরে থাকার চেষ্টা করি। যে বললাম, আমি যেহেতু নাটক করছি না, ওটিটি আর ফিল্ম ছাড়া আমি আসলে বাকিগুলোতে কনসেন্ট্রেট করতে পারছি না। সো আমি একটু কম ব্যস্ত থাকার চেষ্টা করি সর্বোচ্চ। একটা সিনেমার জন্য 3 মাস ধরে ব্যস্ত থাকলাম, আর কত ব্যস্ত থাকবো। এখন আপাতত 7 দিন, বিশেষ করে ঈদের আগ পর্যন্ত, যেহেতু এই 3 মাস সময় দিতে পারিনি, আগামী 7 দিন সেটা পুষিয়ে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি আর কি। আর ঈদের ক্ষেত্রে তো ঈদ তো আশা করছি বাড়িতেই করব, রাজশাহীতে করব, চেষ্টা করব ফ্যামিলির সঙ্গে ঈদটা। না, এখন আসলে সকালবেলা নামাজ পড়ে এসে সালামি দেওয়ার মধ্যেই থাকি। আবার মাঝে মাঝে মার কাছ থেকেও নিই, প্রেশারটা মার উপরে যায়। তো সালামির চাপটা পরে বিকেলের পর থেকে সালামির চাপটা বাড়তে থাকে। তো এটা তো অনেক পাওয়া, এটা একটা দিতে পারা, এটাও একটা আনন্দের। একটা সময় এই নিতে পারাটাও আমাদের জন্য অনেক আনন্দের ছিল। আবার কেউ দেয় নাই, অনেক মন খারাপ হয়েছে। আমি চাই না কারো মন খারাপ হোক। পার্থক্যটা আসলে সময় মানুষকে দায়িত্ব বাড়িয়ে দেয়। সময় আসলে কর্তব্যের জায়গাতে একটু এগিয়ে রাখে। আসলে এখনকার ঈদগুলো কি, সিম্পল ভাষায় বলতে গেলে, এখনকার ঈদগুলো আমি বাচ্চাদের চোখে দেখি। এখনকার ঈদে আমি আসলে বাচ্চাদের চোখ দিয়ে দেখার চেষ্টা করি ওই আনন্দটা। আমাদের আর আসলে পাওয়ার মতো আসলে কিছু নেই। ওদের যে পাওয়া, ওদের যে প্রাপ্তি, এই যে ওদের যে চোখের আনন্দ, এটাই আমাদের প্রাপ্তি। জিলাপি আমি হচ্ছি ফ্রিক। মানে ঘটনা হচ্ছে, মাখাও যা ইচ্ছা তাই হোক, কিন্তু একটা আস্ত জিলাপি আমার লাগবে। মানে মাখালেও কোনো সমস্যা নেই, কিন্তু মাখার মধ্যে আমাকে টুকরো জিলাপি আমাকে খুঁজতে দিলে আমার মেজাজ খারাপ হয়ে যাবে। আমাকে একটা আস্ত জিলাপি লাগবে, সেটা এতটুকু সাইজ হোক বা এত বড় সাইজ। আমি হচ্ছে জিলাপি ফ্রিক। মাখা পছন্দ করি না, আসলে মাখা অপছন্দও করি না, কিন্তু আমার একটা জিলাপি লাগবে। দ্যাটস ইট, একটা গোটা জিলাপি লাগবে। সেরকম কখনোই আমাকে কোনো কিছু টানে না, এইসব নিয়ে আমি ভাবিও না। আমি আসলে প্রজেক্ট ওয়াইজ কাজ করার চেষ্টা করি, প্রজেক্ট টু প্রজেক্ট। যেমন দেখুন, কতগুলো প্রজেক্ট ছাড়া যায়, আমাদের তো বাঁচতে হবে। একটা প্রজেক্ট লক করলাম, ধরুন আমি হয়তো ট্রাই করলে একটা বেটার কিছু হতে পারে, সবাই মিলে ট্রাই করলে। তা আমার তখন ওটাই হয়ে যায় আমার কাঙ্ক্ষিত প্রজেক্ট, ওটাই হয়ে যায় আমার ড্রিম প্রজেক্ট, ওটা শেষ না হওয়া পর্যন্ত। তো আমি আসলে এই প্রজেক্ট, এই চরিত্রের জন্য বেঁচে আছি, এইটার জন্য এই করব, ওটার জন্য ওই করব, এই ভাবনা, ওখানে যাব, সেই যাব, এসবের মধ্যে আসলে আমি খুব বেশি দেখি না আর কি। এই প্রজেক্ট ওয়াইজ কাজ করার চেষ্টা করি।
প্রত্যাশা তো আকাশচুম্বী, যেটার শাকিব খান তার মুভি মানে সুপার ডুপার হিট। তো সেই মুভিতে আমিও কাজ করেছি, আমিও তো চাইবো আমার মুভি সুপার ডুপার হিট হবে। তো আশা করছি হওয়ার কথা, কারণ সিনেমার যে কন্টেন্ট, অ্যাক্টর অ্যাক্ট্রেস যেভাবে কাজগুলো হয়েছে, আমি খুবই আশাবাদী। উনি নিতান্তই একজন ছাপোষা অভিনেতা, এটা আসলে প্রযোজকরা বলতে পারবেন, এটা মার্কেটিং টিম বলতে পারবেন, তবে এটা তো আমাদের একদমই কাম্য নয়, একবারই এটা আসলে অত্যন্ত দুঃখজনক। তো আমরা অবশ্যই চাইবো যে এ ধরনের দুঃখজনক ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়। দেশে আইন আছে, আদালত আছে, সর্বোচ্চ শাস্তিটা যেন এরকম কেউ চেষ্টা করলেও সর্বোচ্চ শাস্তির আওতায় যেন তাকে আনা হয়। সেটা হচ্ছে রায়হান রাফির জানোয়ার করার পর টানা 36 ঘন্টা কাজ করেছিলাম। তো 36 ঘন্টা কাজ করে এখান থেকে আবার রাঙামাটির বাসে উঠতে হয়েছে আর একটা শুটিংয়ের জন্য। তো এই যে টানা 36 ঘন্টা খাই নাই কিছু, মানে এক্সস্টেড পরিস্থিতি, কিভাবে কি হলো একটা ঘোরের মধ্যে জানোয়ার। তারপরে রাঙামাটি গেলাম, ক্যারেক্টারটা সুইচ করার সময় পাইনি। সো সুইচ করতে না পাই, আমি সাধারণত ওই রাতেই আমি সুইচ করার চেষ্টা করি, আর একটা ক্যারেক্টারে চলে যাই, চেষ্টা করি, আর পারি না যদিও। তো এটা ঝামেলা করছিল আর কি, 10-15 দিন ঝামেলা করেছিল, ঠিক হয়ে গেছে তারপর। আমার দুই ছেলেই বাবার মতোই খুব চাপা স্বভাবের। বড়টা এখন পর্যন্ত মাঝে মাঝে বলে, ওটা কীভাবে করলা, ওটা করলা, আর এটা আসলে এমন ওভারলুক করার চেষ্টা করে যেন দেখেই না, কিন্তু সে খুব ইন্সপায়ার্ড হয়, হয়তো কোনো ডায়লগ নিয়ে অনেক কিছু নিয়ে সে দেখাচ্ছে, কিন্তু এটার জন্য যে বাবাকে কোশ্চিন করতে হবে, আমার দুটো ছেলের কেউই করে না। হল ছিল 1200টা, কিন্তু ডিজিটাল রাইটস তো ছিল না, বিভিন্ন রাইটস তো তখন ছিল না। তো এখন হল কমে গেছে, কিন্তু একটা সিনেমার মার্কেটের অনেকগুলো ওয়ে, ধরুন যদি সিনেমাকে টুকরো 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 করে কাটা হয়, প্রত্যেকটা কাটা অংশের আলাদা আলাদা কি বলে মূল্য নির্ধারিত আছে। সো সিনেমা হল কমে আছে, ঠিক আছে, আশানুরূপ ব্যবসা হচ্ছে না, কিন্তু সিনেমাগুলো হিট হচ্ছে কিভাবে? বিভিন্নভাবে মার্কেটিং স্ট্র্যাটেজির মাধ্যমে, উমুক রাইট, সেই রাইটস করে তারপর বিদেশে আমাদের ছবিগুলো প্রদর্শন, সবকিছু মিলে সিনেমার টাকাটা কিন্তু উঠে আসে। একদিকে একটা প্রতিবন্ধকতা যখন হচ্ছে, তখন আরেকদিকে দরজাগুলো খুলে যাচ্ছে। তো আমি এই জন্যই সিনেমা নিয়ে আশাবাদী যে এটা মার্কেটিং এর যে আমরা যে রূপটা দেখছি, সিনেমাকে অনেক দূর টেনে নিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি। এগুলো নিয়ে বলার আসলে কিছু নেই, খুবই দুঃখজনক, খুবই মর্মান্তিক। কিছু ব্যাপারগুলো স্পষ্ট ভাষায় আমি বলতে চাই অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক হিসেবে। যদি আপনি সংগঠন করেন, সংগঠনকে পুরোটাই বিশ্বাস করতে হবে। একটা পরিবারে অনেক কিছু ঘটনা ঘটতেই পারে, এই হাতের 5 আঙ্গুল বা 10 আঙ্গুল কিন্তু সমান নয়, হতেই পারে। সিচুয়েশন একটা ঘটলো, সিচুয়েশনটা ঘটার সাথে সাথে সবার প্রথম দায়িত্ব হচ্ছে সংগঠনকে জানানো। সংগঠন যদি সেই জায়গায় কোনো আশানুরূপ কোনো জায়গায় না যায়, সেক্ষেত্রে আপনি বাড়তি স্টেপ নিতেই পারেন, এতে কোনো সমস্যা নেই। কিন্তু সংগঠন আপনি করবেন, আবার কিছু হলে সংগঠনের কাছেই দৌড়ে আসবেন, আবার সংগঠনকে জানানোর আগে আপনি গোটা জাতির কাছে বিচার দিয়ে ফেলবেন। এটারে আসলে আমার এক ধরনের মানসিক অসুস্থতা মনে হয়, এটা আসলে সিম্পলি মানসিক অসুস্থতা মনে হয়। সেক্ষেত্রে আমরা সংগঠন থেকে অলরেডি বিবৃতি দিয়েছি, স্ট্রিক্টলি এটা আমরা ফলো করার চেষ্টা করব। সাংগঠনিক যে কোনো বিষয়ে সংগঠনের বাইরে সোশ্যাল মিডিয়াতে কেউ যদি এই বিষয়ে সংগঠনকে জানানোর আগে কথা বলা বা বিব্রত করার চেষ্টা করেন, সেক্ষেত্রে সংগঠন আমরা সর্বোচ্চ তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। সংগঠন পর্যন্ত এসছে আর সংগঠন সেটার ব্যবস্থা নেয়নি, এরকম উদাহরণ খুব কম আছে। যেগুলো হয় কি, কিছু কথা ঘটে, কিছু ঘটনা রটে। আর সবচেয়ে বড় কথা, বানরের গলায় মুক্তোর মালাটা পরাবে কে, হাতটা পরাবে কে? কেউই পরাতে চায় না, কিন্তু সংগঠন পর্যন্ত আসেই না। হ্যাঁ, এই জায়গায় এই ঘটনা ঘটছে, ওই জায়গায় ওই ঘটনা ঘটছে, হ্যাঁ ভাই জানেন এই ঘটনা ঘটছে, এইটা হচ্ছে, কিন্তু সংগঠন যতক্ষণ পর্যন্ত সংগঠনকে কেউ ক্ষতিগ্রস্ত পক্ষ না বলছে, সংগঠন নিজে কি ব্যবস্থা নেবে? আমার সংগঠনের তো জ্ঞাত হতে হবে বিষয়টা। আমি মনে হয় বিষয়টা বুঝতে পারছি।